ভরা ভাতের একটা ভেজা আর পৌষ্টিক টাইম যখন সেই তালগুলো বলেই আমার সেই তালে তাল দিতেই এখানে হাজির। তো আমরা তালের বড়া খেয়ে নন্দন নাচতে লাগিল, সেইটা প্রাসঙ্গিকতা কতটা আছে আপনিও জানেন না, আপনারাও জানেন না, আমরাও জানি না। বা লিখেছিলেন নৃত্যেও তালে তালে গিয়ে দরকার, সত্যি তারা নেচেছিলেন কিনা আদৌ সেটাও কিন্তু জানি না। প্রামাণ্য দলিল নেই, কিন্তু আমাদের সামনে তাল আছে। আমাদের কৃষি দেবতা বলা হয় বলরাম, এবং বলরামের রথের নাম হলো তালের রথ। তালের বড় বড় পাতা নিয়ে সেটাকে চুলো করে বেঁধে দেওয়া হলো রথের মাথায়, এবং সেটা করে সেই কৃষি অনুষ্ঠান নেই যে আমাদের তো সবকিছু একটা কামনা হতো। অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা বলেছেন আমাদের যুদ্ধ ধরে আমরা যে সমস্ত ব্রত পালন করে থাকি সেগুলোর পেছনে প্রচন্ড একটা ইঙ্গিত থাকে, যাতে ভালো বর্ষা হয়, যাতে ভালো কিছু হয়, যাতে সন্তান সম্পত্তি বেঁচে থাকে, মানুষ যাতে বাঁচিয়ে রাখে, সরকারকে রক্ষা করে। বাংলার একটা বিখ্যাত প্রবচনে আছে না, তাল পাকলে কাঠের কি। হ্যাঁ, কিছু কিছু কাঠ মানে আমার মতো কাঠ যারা নিজেকে ঘরে বসে সাহিত্য চর্চা করে যায় তাদের কিছু এসে যায় বলছি তাল পাকলে। কারণ তাই জন্য এরকম অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত হয়ে অনেক কিছু মুখে বলতে দিতে হয়, ইলিশ নিয়ে দিতে হয়, তাল নিয়ে দিতে হয় এবং বলতে দিতে হয়। সুগারের প্রতিদিন তাল বেশি চলে না, কিন্তু চলে অল্প বিস্তর চলে, কারণ ন্যাচারাল সুগার তালের যে সুগারটা সেটা হচ্ছে আনরিফাইন্ড সুগার। তাই তাল মিশ্রি, তাল পাটালি, তালের গুড়, এই যে তাল পাটালি, তাল মিশ্রি, তাল গুড়ের যে চিনির বিকল্প হিসেবে কিন্তু একসময় এটা মানে আখের গুড়ের মধ্যে দেয়। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা উত্তরটা পরে জিজ্ঞেস করবো, আপনারা ভাবতে থাকুন। তাল ফলে কথাটা এসছে কারণ যদি জানা থাকে অবশ্যই আমাকে বলবে। সে যুগে তাল পাকত ভাদ্র মাসে, কিন্তু এখন বিশ্ব উষ্ণায়নের যুগে শ্রাবণেই তাল কিন্তু দেখবেন থেকে যায়, শ্রাবণের শুরুতেই তাল কিন্তু থেকে যায়। আম কাঁঠাল আমাদের বিদায় নেয়, আর সবাই কিন্তু এই একটা অরেঞ্জ রঙের ফল, এটা কিন্তু সকলেই হলুদ, বি ভিটামিন এবং বিটা ক্যারোটিনে ভরা, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এবং পুষ্টি কিন্তু সব ফল দেয় না। আম, কাঁঠাল, তাল এরাই কিন্তু পায়। সাউথ ইস্ট এশিয়া বেড়াতে গিয়ে দেখেছি ঘরে ঘরে তাল গাছ, তালের রসের যে তাড়ি বা দই সেখানে অতীব সমাদৃত এবং বেতের কাজ কেটে সেগুলো বিক্রি হচ্ছে। আমাদের জ্যেষ্ঠ ঠাকুরের জন্মদিনে জন্মাষ্টমীতে তালের বড়া অবশ্যই তালের বড়া, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। আজকাল এই সমস্ত আমাদের আচরণ মানে ব্রতগুলো হারিয়ে যাচ্ছে। জন্মাষ্টমী ছাড়াও এই তালের সূত্র ধরে কিন্তু ভাদ্র মাসে রাধাষ্টমীর পর শুক্লা নবমীতে হয় তাল নবমী, যেটা বর্তমান আমাদের রাঢ় বঙ্গের একটা অন্যতম। কৃষ্ণের দুই পত্নী সত্যভামা এবং রুক্মিণী, তারা দুজনে সহজ এবার কে কৃষ্ণকে নিজের করে পায় তার একটা প্রতিদ্বন্দ্বী। তালের বড়া এবং আরো নানা যেমন আজকে সে সংবাদ দেখছি আমরা সাজিয়ে সত্যভামা নিবেদন করলেন, এবং সে যাত্রায় তিনি কিন্তু তাল নবমী ব্রত পালন করে স্বামীকে নিজের করে পেয়েছেন। মানে আজকের এই বশীকরণ দেখি না, সেরকম দায়িত্ব সাধে এবারে রচনা বন্ধুরা বলেছিলেন, তাল কুমড়ির তত্ত্বে করিয়া জম ধার্য হলো লোক মাঝে লাগাবে চম। সে যুগে আমরা অনেকে জানি না এসব গল্প, কুকুর বাড়িতে তালের তত্ত্ব যাবে বলে এরকম আবার শুধু তাই না, তাল তো ভীষণ কষ্ট হয়। একটু আগেই মানুষের বিষয়ে কথা হচ্ছিল, তালের এই যে ছাড়ানোর ব্যাপারটা মানে মারি নিষ্কাশনের ব্যাপারটা, সেটাই হচ্ছে সব থেকে কষ্টকর। এবং সেই জন্য যখন তত্ত্ব পাঠন হতে বাড়িতে তখন লোক নষ্টের চাকর পাই আমরা সবাই যাবে সেই তালের সঙ্গে, আর তাল বানানোর জন্য আনুষঙ্গিক সব সরঞ্জাম নিয়ে যাবে, কিছু নারকেল নিয়ে যাবে, এমনকি কাঁধে তাল নিয়ে যাবে 8 জন, বাকি আলগা তালের ঝুড়ি 20 ধরে আছে। কথাই বলে না, তো তাল ঝুড়ি বা পূজা অর্থ তাল বাড়িতে এলে ওখানে সহজে নিতে চান না সেটা। তাই জন্য কুটুম বাড়িতে কিন্তু নিতে না হয়, তাই তালের তত্ত্ব পাঠন
গেলে সেদিকে দাসদাসী, এমনকি বড়া ভাজার রাঁধুনি এবং বড়া ভাজার রাঁধুনির জন্য শাড়িও পাবে। রাঁধুনি কাপড় পাবে বড়া ভাজিবার, গামছা তোয়ালে তার হাত মুছিবার। রসনা চন্দ্রদোলাকে সেন্স অফ হিউমার কি সুন্দর। এমনকি তিনি বলছেন তাল ফুলুরি খেলে যদি পেটের ব্যাপক হয় তাহলে ওষুধ হিসেবে বিভাগিত সম্বন্ধ করতে গিয়ে ঠাকুমা দিদিমারা অজস্র আনাচে কানাচে বাংলার গ্রাম বাংলার তাল তাল গাছ এই ঘেরা পুকুরকে তাল পুকুর বলে। আপনারা তালের উৎস জানেন? তাল নামটা কোথা থেকে এসেছে কারণ মাথায় এলো? এই প্রাণ সঞ্জীবনী সুধা ছিল এবং কৃষ্ণের প্রিয়ফল তাল একসময় কৃষ্ণ বর্জন করতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি ছিলেন বিশাল কূটনৈতিক রাজনৈতিক একজন নেতা এবং তিনি দেখলেন সাধারণ মানুষের সারাদিন এই তাল সঞ্জীবনী সুধাকে বিরাটি পাঠ করে, তাহলে তাদের কাজে পাবো না। অতএব আমায় কি করতে হবে? একে একে আমি সমস্ত তাল বন ধ্বংস করব। তিনি নিজেও ভাবে এই চাকরিটি আছে, তিনি সেই নেশায় মুখোমুখি থাকা জনগণের জন্য তিনি সমাজ বাঁচাতে বিরক্ত হয়ে তাল বন ধ্বংস করেছিলেন। তাল কারণ দেশ তার কাছে আরেকটা কথা বলি যে এই যে তাল শব্দটা হিমালয় থেকে যারা গেছেন দেখেছেন, দেউলিয়া তাল, সাত তাল, চিন তাল, নৌচিয়া তাল, এই যে তাল মানে হচ্ছে দিঘি বা রস, তাই তো? আর আমরা বাংলায় যেটা দেখি যে তালের পুকুরের ধার দিয়ে থাকে, নিজে থেকেই হয় তাল গাছ হয়ে যায় আপনা আপনি। তাই আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য বলছেন যে উপরিভাগ বা তল, তল মানে উপরিভাগ, মানে জলে হচ্ছে না ফলটা, কিন্তু উপরিভাগে হচ্ছে যে গাছটা, সেই থেকেই তার নাম নাকি তাল, ফলটার নাম তাল। যাই হোক, এই যে তালের কথা বললাম, তালের রস বা তৈরি করা হয় সাউথ ইস্ট এশিয়ায় দেখেছি গিয়ে কাস্কের বিক্রি হয়, সেই তৈরি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের একটা আঁকো, ন্যাচারাল ভিটামিন বি কমপ্লেক্স, যেটা আমাদের গাট হেলথের জন্য খুব উপকারী ব্যাকটেরিয়ার আবাসস্থল। তাতে হয়তো নেশা হয় কিন্তু একটা উত্তম প্রোবায়োটিক। আজকে কথাটা আমরা খুব শুনতে পাই ডাক্তারবাবুদের মধ্যে। এবার তাল সূত্র থেকে চলে আসি ওনার সূত্র। আবার তালের মধ্যে আসবে চৈত্রের জুয়া আমের ছয় তাল থেকে কি বা হয় মনা করতে পরে আসবে। আমরা অল্পবিস্তর অনেকেই জানি, কিন্তু তার প্রবচনগুলো কৃষি ভিত্তিক ঋতুভিত্তিক শরীরের পক্ষে হিতকারী প্রবচনগুলো আমাদের মাথায় আসতে নিয়ে চলি। আমি অন্তত চলি, আমি খুব বিশ্বাস করি, কারণ লোকসংস্কৃতি নিয়ে ঘাটতে দেখেছি এগুলোর একটা মনা অত্যন্ত বিজ্ঞান পুরস্ক একজন মহিলা ছিলেন সেই যুগে, এবং এটা প্রত্যেকটি একটা করে বিজ্ঞানের ব্যাখ্যা পাওয়া যায়। বিজ্ঞানের ছাত্রী, আমি নিজের রসায়নের ছাত্রী বলে আমার এগুলোকে একটু ইন্টারেস্ট পাচ্ছে করিয়ে দেখা। তা যাই হোক, এই যে বললাম চৈত্রের কুয়া আমের ভয় তাল কেতুলের কুয়া, মানে চৈত্র মাসে যে কুয়াশা হয় শীত যাই করছে তখন সত্য মুখরিত আম গাছের বই কিন্তু তাকে নষ্ট হয়ে যায়, আমরা জানি, কিন্তু তাল ও কেতুল গাছের আবার ভাদুরের মেঘ বিপরীতে বয়, আশ্বিনে ঝড় বৃষ্টি হয়, যার অর্থ হলো ভাদ্র মাসের মেঘ উত্তরের হাওয়ায় দক্ষিণে বললে আশ্বিন মাসে ঝড় বৃষ্টি বেরিয়ে যায়। সেদিকে যদি না হাওয়াটা দিয়ে অন্যদিকে মানে বৃষ্টিটা হঠাৎ করে থেমে গেছে ভাদ্রে আর আশ্বিনে ঝড় বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আশ্বিনে মানে প্রবল বর্ষণের ফলে, মানে এবছর কোন দিকে ধারাটা যাবে আমরা জানি না, তখন কিন্তু বন্যার আশঙ্কা থাকে। আবার এই ভাদ্র মাসে অনেক কিছু খাদ্য গ্রহণের বিধিনিষেধের কথা বলেছেন প্রাচীন পণ্ডিতেরা, তবে এই ভাদ্রে কিন্তু তাল ফলটি খাওয়ার নিয়ম কথা বলে গেছেন অনাস। অথচ ভাদ্রে লাউ খেতে নিষেধাজ্ঞা রয়েছে ডাকের বদলে। এই ডাককে অনেকে অনায় বলে, যদিও বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা প্রচারিত এবং প্রচলিত এই ডাকের বচন, কিন্তু আমাদের বাংলায় মনে করা হয় তিনি কিন্তু ঘনাই, ঘনারই আরেকটি নাম।
লোকপ্রসিদ্ধি অর্জন করে লোক মানুষের আধুনিক ভাষা। এই ডাককে অনেকেই খারাপ করেছেন, আমি বলবো পরে তা নিয়ে, কারণ বৌদ্ধ সম্প্রদায় অনাদি সিংহদের নেই, তাই সিংহদের যে বৌদ্ধ ধর্মের একটা বাতাবরণ ছিল সেই দিক থেকে অনাদি ডাক নয়, মানে এস্টাবলিশ করতে পারেন না, হতেই পারে একই মর্যাদা। ভাবতে আসলে কাল অপর্যাপ্ত হয়, আমি শিবের ভাষা আগেই বলেছি, কিন্তু ভাবতে নাও খাওয়া কেন এখন তো সারা বছর সব কিছু পায়, এই ভাবতে লাউ খাওয়া কেন বারণ করলো? কারণ হচ্ছে সংরক্ষণের কারণে, লাউয়ের দানা সংরক্ষণের কারণে, যাতে কিনা সেই বীজ সংরক্ষণ করে আবার পরের বারের জন্য লাউ ফলানো যায়। নয়তো বর্ষজীবী এই জলবায়ুটা কেমন করে আর পুষ্টি করে মত করে আলাদা আলাদা সারা বছর পালন করা। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের প্রাচীনতম এবং অন্যতম সংস্কৃত নথি সুশ্রুত এবং জলসংহিতায় অসময়ে আনাজ না খাওয়ার একটা নিষেধাজ্ঞা আছে। কেন আজকে আমাদের শরীরে এত রোগ, আমরা সারা বছর সব কিছু খাচ্ছি বলে কি এটা বলে জানি না আমরা। সেগুলি ছিল ঋতুভেদে খাদ্য গ্রহণের বিধিনিষেধ, আর সেই সঙ্গে ছিল তিথি বিচার, অমাবস্যায় এরা খাবে না, একাদশীতে এরা খাবে না, তৃতীয়ায় কখন খাবে না, চতুর্থীতে লাউ খাবে না, ছিল। আমি একটা বড় কাজ করছি, আবারও মহাভারতের লক্ষ্য পাথর বৈশাখ দলকে মিলে তিনি একটি উত্তম পাথর ছিলেন, রত্নবিদ ছিলেন। বিচারে আহার আদি গ্রহণের প্রতি নিষেধাজ্ঞা আমাদের ভারতীয় যিনি বললেন সনাতন সংস্কৃতিতে এটা কিন্তু একটা এই নিষেধাজ্ঞাটা কিন্তু পালনীয় হয়েছে। শ্রাবণ মাসের ধারা ঘরে ভাঙিয়ে হয়, তোমার তো কিন্তু সত্য হতে চলেছে। শ্রাবণ মাসের পর্যাপ্ত বৃষ্টি করে ভালো থাকার মধ্যে বিধি হবে, দেশের জীবিকা বাড়ানো হয়ে কিন্তু আমরা সবাই জানি আরেকটা কথা বলেছেন, আষাঢ়ে 15 শ্রাবণে 15 ধান লাগাও জল পালো, কিংবা শ্রাবণে 15 ভাদ্রের 12 তার মধ্যে জল পালো। মানে অনাদি বছর হচ্ছে আষাঢ়ে 15 তারিখের মধ্যে শ্রাবণের সারাটা মাস আর ভাদ্রের 12 তারিখের মধ্যে বললে ধানের বাম্পার ফলন হবে। নিরামিষ বা যন্ত্রের সাহায্যে বাসনে দিয়ে মাটিতে ফসল দুইবার উপযুক্ত করার প্রকৃষ্ট সময় হল আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণে নিয়ে মাটি ভাদুরে নিয়ে করতে থাকে, বৈশে খরা আষাঢ়ে খরা শস্যের ভাব। আমরা কিন্তু আশা দেখে বৃষ্টি যদি করা হয় আর আষাঢ়ে যদি করা হয়, বৃষ্টির ক্ষতি করা মাটি আষাঢ়ে খরা বৃষ্টি বৃষ্টি করবে এমন ফসল ফলায় যে সেটা আমাদের পক্ষে বেশি ক্ষতি মানে বেশি লজিকটা দেয়। শ্রাবণ মাস নানা রকমের গেল আমাদের কত পরিস্থিতি অমাবস্যা তারা প্রচুর বার করবে, আর তাই বুঝি ভাদ্রের তাদের মতোই করা হয়েছে আষাঢ়ের খড়ি আর শ্রাবণের বই, মানে আষাঢ়ের খড়ি যদি শ্রাবণের বই কিছু না আমরা বারবর্ত উপসী ফলা খাই, আমাদের এই ফলাহারের একটা ফলন রয়েছে আমাদের দেশে। আর বৈজ্ঞানিকভাবে খেয়ে বর্ষার নানাবিধ বৈদিক প্রভাবে ঘরে পাওয়া টক দই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের জন্য একটা উপকারী প্রণয়ন, আশা করি জানান সবাই। আর সেটা কিন্তু মহাভারতের নল লাগানো রক্ত বা ফল বা বাচ্চাগুলিকে উপকারিতা সংস্থাত্মতা এবং পুষ্টি ঘুরিয়ে সেই যুগে 5,500 বছর আগে নল বৃদ্ধি করেছিল। আর ধরা হচ্ছে সন্ধ্যে মালিশ বলি করে করম রোজ শ্রাবণের গাছ, মানে এই ধরা শ্রাবণে করমের গাছ। আর পান মুখে শ্রাবণে খেয়ে না পুরোয় রাবণ, রাবণের কথা শুনলেই মনে হয় পাঁচজন সিংহারই কন্যা ছিলেন, শ্রীলঙ্কা রাবণের রাজধানী। শ্রাবণে পান লাগালে ভালো ফল হলেও কলা গাছ কিন্তু মোটেও লাগানো উচিত নয় শ্রাবণে, কারণ ধরা হয়েছেন ডাক দিয়ে বলে রাবণ কলা নাও লাগা, কলা না লাগাও আষাঢ় শ্রাবণ। পান চাষিরাও বলতে এখন শ্রাবণে পানের খরচে পান লাগান, কারণ পান লাগালে শ্রাবণে খেয়ে রাখলে রাবণ বলছেন। আর এই যে তাল বাবুর ব্রতের কথা বললাম, তখন কিন্তু পানের খরচে পান চাষিরা সেই যে কি তাল বাবুর ব্রত পালন করে সেখানে কিন্তু পান তাদের দেয় না, এক মাস রাখলো পান্ডা করবে এবং এই পান দিয়ে তারা ছুটে ফিরে আসে তাল বাবু।
তবে ভাদরে পরে কলা মতন সবংশে ধরিল রাবণ। রাবণ নাকি ভাদ্র মাসে কলা গাছ রোপণ করেছিলেন, তাই বংশ নাশ হয়েছে। ভাদ্র মাসে কলা গাছ লাগাতে হতে পারে। এসব সত্যতা বিচারে আমরা জানি না কখন বিশ্বাসে অবশেষে বলতেই পারে ভাদ্র মাসে সত্যিই কলা গাছ রোপণ করতে নেই, সেটা কৃষি মুদ্রা বলে, কারণ কলা গাছ রোপণ করতে হয়েছিল আবার ভাদরের শেষ তারিখ আশ্বিনের শুরু তারিখ কলাই ভাদরের শেষ চারদিন আর আশ্বিনের শুরু চারদিনে কলাই মাস কলাই রুটিটা তখন রুটে পড়ছে, তাহলে নাকি উত্তম ফসল পাওয়া যায়। তাই এবার যদি কথা রাবণকে যে যখন খরা এত টাকাটাই তখন খরার জন্য সেগুলো আসছিল শিক্ষকের কন্যা নিজের বিয়ে করা বোন স্বনামধন্য শ্বশুর বরাম পুত্র সকলে জানা আছে। রাক্ষসের দ্বারা উৎপাদিত লালিত, কিন্তু এত বুদ্ধি তার ছোট থেকে যে অঙ্ক এবং জ্যোতিষশাস্ত্রী শিক্ষা নিয়ে ভাবতে ছিল না। আর কিছু বলে না আত্মী মাথা থেকে এই করার জন্য আত্মী মাথা ছিল ভারতের একটা বরাম মাত্র নিয়ে রাজসভায় স্বনামধন্য জ্যোতিষী বরাহ নিজ পুত্রের পুষ্টি বিচারে করেছিলেন। তার গণনায় সে ছিলেন আলিমাকে ছিল মাত্র 10 বছর। তাই শিশুকে অকাল মৃত্যু হাত থেকে রক্ষা করতে এটি তাম্রপাত্রে রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল। আর সেই তাম্রপেটিকা ভাসতে ভাসতে উপস্থিত হয়েছিল সেই ঘরের বুকে। ঘনাসহ বেশ কয়েকজন রাক্ষসী তার চোখে পড়ায় শিশুকে তারা রাজমন্ত্রে ধরে নিয়ে গেলেন। আর তাম্রপাত্রের মধ্যে ছিল শিশুটি জন্ম হচ্ছে ঘনা সমুদ্র তটে বসে গণনা করে দেখলেন সেই বালকের আয়ু 100 বছর। তারা দুজনে একসঙ্গে বড় হতে রাখলেন। সে ঘনার মতো নিয়ে জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হইত। আর তারপর সেখানে তাদের বিয়ে হলো। বিয়ে কিন্তু বয়সে বড় সামান্য ছোট বাচ্চা থেকে বেরোছে, কিন্তু মেয়েদের থেকে সে অনেক গুণ বেশি মেধাবী ছিল। তাও মেঘমান। আর এরপরের ঘটনা আমেরিকাতে রাজসভায় গিয়ে বরাকের সম্মুখে নিজেদের পরিচয় দিয়ে হাজির হওয়া জন্মজগ বৃত্তান্ত নিয়ে সেই প্রথম মূলবাক্য বরাকের সঙ্গে। আর সেই কৃষি ছন্দবদ্ধ বিখ্যাত ছড়া কৃষির দিদি কিসের বা জন্মনক্ষত্র কলসার কি করো শ্বশুর মতিহীন বলকে আয়ু 12 দিন। এই যে রাজনীতির জটিলতা শুনতে সাধারণ অধিক আর সেদিন সেই জটিল ঘটনায় করার পারদর্শিতা থেকে বলা প্রতিষ্ঠিত হয়ে পুত্রবধূ সহ নিজ পুত্রকে সাদরে বরণ করে নিলেও পুত্রবধূর এরা গণনার অত্যন্ত সাফল্যে একদিন তিনি মনে মনে ঈর্ষা নিহিত হচ্ছিলেন। যে কারণে বিক্রমাদিত্য নবরত্নের সভায় নবরত্নের এক রত্ন হিসেবে কণাকে অলঙ্কৃত এবং সম্মানিত করতে চেয়েও কিন্তু পারেনি। কারণ কণা একজন মেয়ে, পুরুষতান্ত্রিক সে সমাজে মেয়েদের সম্মান নিয়ে অত মাথা ব্যথা ছিল। জ্যোতিষী শ্বশুর বরাগের গামিনী গণনা ভুল প্রমাণিত করে তাকে মহাব্রহ্মণায় করেছিলেন প্রতিভাবনে আমাদের কণা। আর আমরা যাকে আবহাওয়াবিদ কৃষি বিজ্ঞানীর সম্মান এখন দিই না, দূর অতীতে তিনি কিন্তু আমাদের বাংলার বধূ কণা। কেন বাংলার বধূর পর বলছি, যার প্রচলিত জন্ম হয়েছিল তথাকথিত অন্য আরেক বিষয় বর্তমানে যাকে বলে আবহাওয়া সম্পর্কিত পরিসংখ্যান বিদ্যা। মানে সারা বাংলা তথা ভারতের কৃষি যারা কৃষি কাজ করে তার কিন্তু আজও তাই কণার এই প্রবচনগুলি মাথায় রেখে তবেই জমিতে হাল দেন, তবেই নানা শস্য ছড়ান, তবেই আকাশ দেখেন, মেঘের অবস্থা দেখেন, বৃষ্টির অবস্থা দেখেন, যদি তারা চাষাবাদ করে কিন্তু ভালো ফলনের আশায়। ঋতু অনুযায়ী কণার কৃষি তত্ত্ব জ্ঞান ও গণনা তার কালজয়ী প্রবচনগুলির মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের কাছে এখনো বেদবাণী মনে। একসময় যেটা উপস্থাপিত হয়েছিল সে ট্র্যাডিশন কিন্তু অব্যাহত, আমরা অনেকে জানি না। বৈজ্ঞানিক ভিত্তি পরীক্ষা দেখা গেছে যে
আধুনিক যুগের কৃষি তত্ত্ব কণা বছরের কাছে অনেক ক্ষেত্রে মান এনেছে। কণা জ্যোতিষ গণনা বা অঙ্ক কষে বের করে চাষাবাদের সুবিধাকে আগামী ভবিষ্যৎবাণী তিনি এমন করে করলেন, বা কোন অলৌকিক ক্ষমতার বলে তিনি সব ভাবতেন, বা কোন জটিল গণনা গাণিতিক পরিসংখ্যান এসব আলোচনার বিষয়টা আমাদের। কিন্তু মাটির কন্যা খনাকে ছোট গ্রামের জনসাধারণের মধ্যে নিজেকে শুধু আটকে রাখতেন তা নয়, কিন্তু তার একটা প্রকৃতি পর্যবেক্ষণের অদ্ভুত ক্ষমতা ছিল। বিভিন্ন লেখকের লেখা খনার জীবনী বই আছে, প্রকৃতি, পরিবেশ, জ্যোতির্বিজ্ঞান এসবের প্রতি তার নিয়ে আকর্ষণ ছিল বোঝাই যায়। আর তাই আজও আমাদের 24 পরগনার কৃষক পরিবার খনার প্রবচনের ভিত্তিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। প্রবচনগুলো লক্ষ লক্ষ প্রতি বছর তো মেলে না, অনেক খনা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দেখেননি, খনা গাছ কাটা দেখেননি, আজকের মতো অরণ্যের যোগে সামিল হয়ে তুমুল আরবানাইজেশন বা ঘরে ঘরে ঠান্ডা মেশিন লাগানো দেখেননি। কিন্তু চৈত্র মাসে আজও একটু ঠান্ডা লাগলে সে অঞ্চলে শিলাবৃষ্টি হবেই। বৈশাখে মেঘের গায়ে কোদাল কুমড়ের নাচর পাচর তাপ দেখা দিয়ে মাটিতে কোপাতে যেতেই হবে চাষিতে। সেসবই কিন্তু আমাদের কৃষিভিত্তিক সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই তো আজও গ্রামে গঞ্জে চাষিরা চষা মাটি এই দূরে হয় বেশ খানি, বা গাছে গাছে আগুন জলে বৃষ্টি হবে কণায় বলে। এসব প্রবচন মাথায় নিয়ে আষাঢ়ে মাঠে চাষা, জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা, শস্যের ভার সবে না করা। এসব ভেবে চাষি আল্লাহকে আত্মানি হয়, আর চাষি বলে বৈশাখের প্রথম জলে আসল ধান দ্বিগুণ ফলে। তাই তো হওয়ার কথা ছিল বোন, কিন্তু পাশে নজর লেগে দেয়, তাই দুজনেই আঙুল দিয়ে ধরছে মুখে গুলো পাবে। আশঙ্কায় বুক থাকে তো মুখ ফোটে না, কারণ খনার প্রবচনে কথাও আছে, মধু মাসে 13 দিনের হয় শনি, খনা কয় সে বছর হবে শস্য হানি। মধু মাস মানে চৈত্র মাস, রামের জন্মের মাসকে মধু মাস বলা হয়। ঋতুভিত্তিক এসব প্রবচনের সত্যতা যাচাই করে দেখতে অনেকাংশে মিলে গেছে বিজ্ঞান নিয়ে বিচার করার চেষ্টা করি আমি। যেমন ফাল্গুনে না রুলে ওল, শেষে হয় গন্ধগোল। ওল আমাদের সবার প্রিয়, কারণ ফাল্গুন মাসই হলো কৃষিতে বলে ওল রোপণের সবচেয়ে প্রকৃষ্ট সময়। সে সময় যদি ওল রোপণ করা না হয় তবে কিন্তু অনেক ওল চাষ ভালো হয় না। কারণ ফাল্গুনে শীতের পর, নাগালে শীতের পর মাটি থাকে একদম শুষ্ক এবং যেটা কন্দ জাতীয় উদ্ভিদ চাষের পক্ষে আইডিয়াল, তাই না? এগুলো বিজ্ঞান ভিত্তিক কারণ। ঠিক যেমন মাটির মুখী ফাল্গুনে চুকি, চুকি মানে মুখী মানে কচুমুখী, ফাল্গুনে চুকি আসছি করে চোখা, চৈতে লতা, বৈশাখে পাতা। আবার কন্দ জাতীয় ছোট কচুমুখী, গুজরাটি কচু, কচুমুখী মাঘ মাসে যদি না রোপণ করা হয়, ফাল্গুনে তা আকারে চোখা মানে ছোট হয়ে যায়, চৈত্রে রটিয়ে যায় বেশি, বৈশাখে তার পাতা হয়ে যায়, তখন সেই কচুর গুঁড়ো থাকে না, স্বাদও থাকে না। আবার সেই শুষ্ক আবহাওয়ায় মাটি যখন মুক্ত তখনই রোপণ করা শ্রেয়। কৃষকের কাছে চাইলে কিন্তু দেখলাম, আর আমাদের বিশ্ব প্রধান দেশের অন্যতম ফসল বাঙালি দেশের অগতির গতি পতন, সেই পতন তিনি ধরার কথা বলেছে ফাল্গুনে। কারণ ফাল্গুনে নাকি পতন ফলালে দ্বিগুণ ফলন হয়। এখন যদি সারা বছর পতন ফলে আমরা জানি, কিন্তু দেখবেন সার কিন্তু অত ভালো থাকে না। আর চাষিদের বলেছে কি, চাষি বেচারা যন্ত্রে দিয়া মাঠে বৈশাখী করো পরিবার। চাষি কিন্তু এই বছর মাথায় নিয়ে আগামী বছরের মাটি চাষ শুরু করে। এটাও বিজ্ঞান সম্মত। শুষ্ক শীতের পর মাটি গরমে তারপর কালে বৈশাখী বৃষ্টি হবে বা বৈশাখী বৃষ্টি হবে, মাটি অসুষিক্ত হবে, যা গাছ লাগাবে, যা ফসল লাগাবে সেগুলো মোটামুটি প্রস্তুতি তৈরি হয়ে যায়। আর পূর্ব মাসে কমে না হয় সেই বছর বন্যা হয়। এবছর কিন্তু সেটা আমি লক্ষ্য করেছি, মানে আষাঢ় মাসে কিন্তু দক্ষিণা হওয়া কাটছিল। এবার কিন্তু একটা বন্যার আবহ বিভিন্ন জায়গায় জানি না,
তবে আষাঢ় মাস কিন্তু আষাঢ় মাস আষাঢ়ের বসে থাকে সারা বছর, তবে প্রচুর পরিমাণ শস্য হয়, সবকিছু ওদের মতো করে লাগায়, কারণ কৃষিটা একমাত্র কার্তিকের জলগুলো ধান জন্মগুলো কার্তিকের যত জল কম হবে গাছে ততই নাকি বেশি ধান হবে। চারিদিকে বৃষ্টি বিদায় খুশি জোয়ার আছে চাষের পরিবার, কারণ কার্তিককে আমাদের গ্রামে অভাবের মাস করা হয়েছে। তখন ফসল উঠে গেছে, অঘ্রাণ নবান্ন আমাদের বর্ধমান খুশি নিয়ে আসন্ন নবান্নের দিকে তাকিয়ে থাকি আমরা। ফসল ফলানো মোটামুটি শেষ, তারপরে কি হবে আমরা জানি না। আর যদি বর্ষে আগে মানে অঘ্রাণে রাজারা মাগল মানে অঘ্রাণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ফসলের পক্ষে খুব ক্ষতিকারক, রাজাকে ভিতরে যেতে হয়। কারণ অঘ্রাণে বৃষ্টিপাত হলে অঘ্রাণে বৃষ্টিপাত হলে কীট কিন্তু ফসল নষ্ট করে, তবে রাজস্ব আদায় করা দেশের পক্ষে ক্ষতিকারক, দেশ জুড়ে এই অভাব এবং আকাল সৃষ্টি হয়। আবার এক অঘ্রাণে ধান 3 শ্রাবণে পান, মানে অঘ্রাণ মাসে 1 বৃষ্টিতে ধান হবে, কিন্তু শ্রাবণ মাসে 3 বৃষ্টি না পেলে পানির বড়তে ধান কাটা চাষ হয় না। যদি না হয় আগ্রে পানি আকাল হয়, অঘ্রাণে বৃষ্টি কিন্তু আকাল ফলনের জন্য শুরু হয়। অঘ্রাণে বৃষ্টিটা অন্য কিছু ভালো না, কিন্তু আকাল কি পোকা লাগে না, কোনো ভারী গাছ তার কিন্তু ফলনের জন্য অঘ্রাণে বৃষ্টি শুরু হয়। পৌষের বৃষ্টি হলে পুষ পেয়েছে ওরা অঘের আয় বসে, কৃষ্ণ মানে পুষ, কারণ রবি বর্ষে পৌষে ওই হয় পুষে। আর সব চাইতে জনপ্রিয় এই প্রবচন সবাই জানি, রবি বর্ষে মাঘের শেষ, ধর্ম রাজার পূর্ণ দেশ, অথবা মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজার সেবা। মাঘ মাসে বৃষ্টিটা কিন্তু খুব ভালো, মাঘ মাসের শেষের দিকে বৃষ্টি হলে সবকিছু মানে চারিদিক শস্য সরবরাহ মানুষের মতো, আর কৃষির পক্ষে আদর্শ, দেশের অর্থনৈতিক দিকটা খুব ভালো। আমরা কিন্তু স্বাস্থ্যের কারণে আয়ুর্বেদের একটি মহাংশর কাঁচা হলুদ সেবন করি। কি করে কাঁচা হলুদ সেবন করেন? বাজারে তার চাহিদা কিন্তু সারা বছর, কারণ সেই হলুদ পাতা বা শুকনো করে গুঁড়ো করে ভারতীয় রান্নায় তার সুব্যবহার অতীব সুপ্রাচীন। আমাদের পূর্বাঞ্চলে তো হলুদ একটা মাঙ্গলিক বস্তু, জানি সবাই। আমাদের দেখে সারা পৃথিবীতে সে হলুদ কালীকর্মের হলুদ ব্যবহার করছে, কেন না আমাদের ডাক্তার বাবুরা বলেছে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক, হলুদ খেলে অ্যালজাইমার হবে না, স্মৃতি ভ্রষ্ট হবে না, হলুদ খেলে ক্যান্সার হবে। সেই হলুদ রোপণের যথেষ্ট সময় হলো অবদানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এটিও হাতে কলমে বরফ করে বলে দেখেছিলেন ঘনা, তাই বলেছিলেন শুনলে বেটা চাষা করো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ হলুদ, কারণ হলুদ হলে অপরকালের সব চেষ্টা যায় করে। দেখুন বর্ষাকালে হলুদগুলো কিন্তু ভালো হয় না, বর্ষায় কিন্তু হলুদ লাগানো হয় না, বৈশাখ জ্যৈষ্ঠ মাত্রা শুকনো থাকে বড় জাতীয় জিনিস। শেষ হয়ে আসছে আমার কথা। ভাদ্র আশ্বিনে রঙে ঈশান, রাধে গোড়ালে নাচে ঈশান। ভাদ্র আশ্বিন মাসে ঈশান কোণ থেকে বাতাস বইলে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা। এদের কৃষক কোড়াল গানে জমিতে কাজ করতে আর চলে বৈশাখে লাগাইয়া ঝাল, শুকে কাটে বর্ষাকাল। ঝাল মানে লঙ্কা। চৈত্র বৈশাখে যদি লঙ্কা লাগানো যায় তাহলে কিন্তু লঙ্কা সঠিক দাম পাওয়া যায়। এখন লঙ্কা 200 টাকা কিলো আমরা দেখছি, বর্তমানে সব লঙ্কা উঠে যাচ্ছে। চৈত্র বৈশাখে কিন্তু লাগিয়ে তারা মোটামুটি দামটা তুলে দেয়। আবার খরা ঢুকার চাষিদের কাছে আরে বেটা চাষা করো, চৈত্র মাসে ভুট্টা লো, চৈত্র মাসে তিনি ভুট্টার দাম চড়াতে রয়েছেন। মাঘের মাটি হীরের রাখি, ফাল্গুনের মাটি সোনা, চৈত্রের মাটি যেমন তেমন, বৈশাখের মাটি নোনা। একবারে শীতে মাটি শুষ্ক, সব রস মরে গিয়ে পোকামাকড় ছত্রাক মুক্ত, সেটাই মাঘের মাটি আদর্শ আলাদা করতে। মাঘের শীতে তাই বৃষ্টি পড়ে, তাই ধন্য রাজা ধন্য দেশ হয়, আর তাই জন্য এটা হীরের মতো দুষ্প্রাপ্য। আর ঠিক মাঘের পরে পরে ফাল্গুনের মাটি যেন সোনা সরে। চৈত্রের মাটি
কিছু নয়। চৈত্রের ধুলি বৈশাখের পেটি ধান হয় ঢেকে থাকে। ধান মানে অপরে জানতে হয়। সবসময় তিনি এভাবে কৃষকদেরকে সচেতন করতে চেয়েছেন। এসব ছড়া বা প্রবচন পড়ার মধ্যে শত উৎসাহিত স্বভাব করেছিলেন তো তিনি। এসবের পেছনে কোনো রকেট সায়েন্স ছিল না, সেগুলো ছিল তার অসামান্য পর্যবেক্ষণ শক্তি, প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রকৃতি পর্যবেক্ষণে। আসলে ভূমিকন্যা খনা যেন আবহাওয়ার রকমের চাষাবাদের প্রতি সচেতন থেকে আমাদের সব উপহার দিয়ে গেছেন। কিন্তু যুক্তিপূর্ণ ভবিষ্যৎবাণী করি তাদের ভুল হবে না। সমাজ জীবনে সমাজ মরণে তাই উচিত অপরিহার্য খনা সম্ভাবনা। আর ওই যে বললাম খনা সিংহলের কন্যা বাংলার বধূ কেন বললাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়ার লিপি থেকে প্রাপ্ত মানে কোথাকার লিপি বলুন তো, কেউ বলতে পারবেন কোথাকার লিপি? খনার লিপি কোথায়? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে যে প্রাপ্ত বস্তুগুলির উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেলে প্রমাণিত হয় আমাদের বারাসাত পেরিয়ে হয়। সেই বিক্রমাদিত্য নবরাত্রির সময় নিজের স্থান সেজে হলেও আমাদের প্রতিভাময়ী খনা নামক কন্যাটি স্থান কিন্তু হয়নি। রাখালের সম্প্রদায়ের গবেষণায় বাংলার চন্দ্রবিন্দু পরে প্রাচীন নিদর্শন বিখ্যাত হয়েছিল খনা মন্দিরের মাহাত্ম্যের সময়। আর সেই জন্যই খনাকে বাংলার বধূ বলা হয়, বাংলার বড় কিনে হবে। আর তথাকথিত নাস্তিকদের সমাজ ভাবনায় সপ্তম শতাব্দীতে যখন বৌদ্ধ, জৈন, শাক্ত, শৈব, সহজা, বাউল, তান্ত্রিক, নাথ সম্প্রদায়ের খুব প্রভাবা, তখনই ভূমিকন্যার উদ্ভব হয়েছিল। আর অলৌকিক বর্জিত সব প্রবচনের ভিত্তিতে অনেকাংশে হাতে কলমের নবীকরণ লক্ষ্য। তার সঙ্গে যারা আমার মতো বিশ্বাস করেন আমাদের সনাতন সংস্কৃতিতে এবং খনাতে বিশেষত এখনকার সামনে যে কৃষক সবুজ ফসল ফলানোর উদ্দেশ্যে এসব প্রবচন আগে মাথায় রাখে। এর নাম কি জীবন সাহিত্য। এই মেয়েরই কিছু নবরত্ন সহ পাদবীকে অলঙ্কৃত এবং আলোকিত হতে যাওয়াটা পাপ হয়েছিল। এই প্রতিভা পুরুষকে ছাপিয়ে বড় কিন্তু খনা রইল আজও জীবটা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু খনা বেঁচে রইলেন আমাদের জীবনে। আর তাই আমরাও আমাদের পূর্বসূরীদের মুখে মুখে এসব লোকায়ত সরাসরি বড় হলাম। চৈত্রের মাসান্তে তো খাদ্যের জন্য গ্রামগঞ্জে এখনো চৈত্র মাসের সংক্রান্তিতে শাক খেতে কি হয়। আবার বৈশাখে লালিদা বা পাট শাক নিচে হয়। আর সেই জন্য বৈশাখের শুরুয়াত হয় মিষ্টি পাট শাক ভাজা দিয়ে পয়লা বৈশাখের রন্ধনের আয়োজন। জ্যৈষ্ঠ অমৃত ফল বেল খেতেই হয়। আয়ুর্বেদে বেলকে বলা হয় অমৃত ফল। বেল খেতে হয় কারণ গরমে বেল ঠিক মতো পাকে আর বেল নানা পুষ্টি করে ভরপুর পেট ঠান্ডা করে। জ্যৈষ্ঠের গরমে বেল খেলে আমাদের পেট ঠান্ডা হয়। আষাঢ়ে কই শ্রাবণে দই আগেই বলেছি বাংলা পালনের জন্য, ফলাহারের জন্য। ভাবলে কালী পিঠা, আশ্বিনের শশা পিঠা। সত্যি কিন্তু আমি দেখেছি সারা বছর তো শশা খাই, এবছর দেখবেন আশ্বিন মাসের শশা দিয়ে আশ্বিন মাসের শশা কিন্তু সারা বছর বিরত করলাম। কার্তিকে কলসে বলছে ঝোল খেয়েছেন তো? কার্তিকে খরা বলেছেন কলসের ঝোল নাকি অত্যন্ত সুস্বাদু হয়। আমি কলসে বলতে খাইনি তাই জানি না, কিন্তু অক্ষায় ওল সব জায়গায় খেতে ভালো হয়। কারণ বর্ষার পরে শুষ্কতা আসে, ঠান্ডা হালকা ঠান্ডা নামে, তখন এসব ওল কচু যত শুকনো হয় তত তার স্বাদ ভালো হয়। গলা চুলকোয় না, গায়ে হাত চুলকোয় না। আর কাঞ্জি খেতে বলছে, কাঞ্জি কি জানেন? কাঞ্জি বা কাজি হলো মামান পান্তা ভাতের জল। আচ্ছা, তো পান্তার প্রোবায়োটিক বলে গাছ হেলথের জন্য পান্তা শরীর ঠান্ডা করে বলে দেওয়ার, অথচ আমরা কিন্তু কাঞ্জির মানে জানি না। আমাদের পুরাণে আমাদের বলে এইসব শব্দগুলো আছে। আসলে অত ঠান্ডায় কেন বলুন তো কাঞ্জি খেতে বলছে পান্তা ভাতের জল? আমাদের গোটা সংস্কৃতি আমাদের পান্তা খাওয়ার দেওয়ার মাঘ মাসে ঠান্ডা যখন জায়গায় করছে ভেবে দেখেছেন তো? কারণ গোটা সংস্কৃতি সব ঠান্ডা কেন?
যে কম্বল সারাদিন গায়ে দিয়েছিলে আর এবারে বলো ঠান্ডা জলে চান করো পান্তা খাও, কেন পান্তা খাও? শরীর ঠান্ডা করো, সারা বছরের মধ্যে যদি শরীরটা কবচ নিয়ে নাও, ঠান্ডার শেষে এবার একটু যাবো বেরিয়ে এসে শীত হয়ে গেল। তখন কিন্তু বলেছে কোনো গন্ধযুক্ত এই মানে কটুকের যাকে মঙ্গল কাব্যে বলা হচ্ছে, সে সর্ষের তেল দিব, তিলের তেল দিব, সেটা ঔষধ খেতে বলেছে, মানে প্রচন্ড ঠান্ডায় শরীর গরম করতে। পৌষ মাঘে শীতে শরীর গরম রাখতে এমন তেলও ফেলে দিয়েছেন বলা। আর সবশেষে বলি ফাল্গুনে আমাদের দেড় কিন্তু বাকি বাংলায় জ্যৈষ্ঠের আগে ফাল্গুনে কিন্তু আর সেই সময় আমাদের শিবরাত্রি নিজের পুজোর অন্যতম নৈবেদ্য হিসেবে কিন্তু মাতৃ সেই বেল আমরা নিবেদন করবো। আর ফাল্গুন মাসে ঋতু পরিবর্তনের কারণে সমাগত নতুন গ্রীষ্মে বেলের পানা অমৃত একটা জিনিস ঠিকঠাক বানানো হয়। এখন তো শরীর ঠান্ডা রাখতে একটা পানিও বলেছে, তাই বেল বাক্য শুরু খরা বছর একটা শুরু চৈত্রে ঘিমাতিটা। এবারে বাজারে গিয়ে চৈত্র মাসে ঘিমা শাক আনবে, বৈশাখে নালিরা মিঠা, বৈশাখে পাট শাক পাবেন, জ্যৈষ্ঠে খাবে অমৃত ফল পাবে, আষাঢ়ে খড়ি শ্রাবণে দই, ভাদ্রে তালের পিঠে আজকে পাবেন, আশ্বিনে শশা খেয়ে দেখবেন মিঠা, কার্তিকে খরিষা ঝোল, অগ্রাণে ওল, পৌষে কাঞ্জি মাঘে কটু বেল, ফাল্গুনে পাকা বেল। আর আমার বাবা নতুন শিখছিলেন, তিনি রবিবার বাজারে খড়ি নিয়ে মাংসের দোকানে লাইন দিতে যায় আগে প্রত্যেক পরিবারে বলতেন মাংসে মাংস ঘৃতে ঘৃতে বৃদ্ধি বল, দুধে বৃদ্ধি শাকে বৃদ্ধি বল। পরে এগুলো লেখালেখি করতে গিয়ে বুঝেছি মাংস খেয়ে দেহের মাংস বাড়ে, ঘি খেলে শরীরে বল আসে, দুধে শক্তি বৃদ্ধি হয়, আর শাকে প্রচুর ফাইবার আছে বলে কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার হয়। কত বড় কথাগুলো একটু চিকিৎসা নিতে কথা। এখন ডাক্তারবাবুরা বলছেন গোলমরিচ, আদা, রসুন, তুলসী পাতা, নিম পাতা এসব খেতে। ওরা কোন কালে বলে গেছেন রসুনের রক্ত, আদায় কবি, হলুদের গুলে ভয়ের স্মৃতি, অ্যালজাইমার স্মৃতির ক্রমে হলুদ রোজ খেতে বলছে। উনি বলে গেছেন তুলসী পাতায় কাশি যায়, পেঁয়াজ খেলে যৌবন যায়। চিনি যাতে না চলে যায়, ক্যান্সার যাতে না হয়, তার জন্য এত সব হুঁশিয়ারি আজ আমরা শুনছি। আর নিম পাতা করে শুনুন, তুলসী পাতায় হয় রোগ বরণ। এই নিম খুশি খুশি আত্মীয়দের বাণিজ্য, তাই না? যা জড়িয়ে আছে আমাদের জীবনে ওতপ্রোতভাবে, কাশি ভরেই সেই বাসন কিংবা তুলসী, আর অরুচির মুখে নিম পাতা, সুগারের মুখে নিম পাতা। সুতরাং আজকে খুব ভোগ করলাম আপনাদের সবাইকে, না আমি জানি না সময়টা কেটে গেছে, কিন্তু ভালো লাগলো কবে আমি জানি না।